তীব্র তাপদাহে পড়ছে দেশ, গরম আরও বাড়বে। কাল খুলবে স্কুল কলেজ, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। জনগণকে স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটিতে ওয়াটার স্প্রে শুরু। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলেছেন জিএম কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। দেশের রাজনীতি নেই, বিকশিত হচ্ছে না গণতন্ত্র, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ২৫ দিনের তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা কমতে সময় লাগবে আরও ২ থেকে ৩ দিন। তীব্র গরমে জনগণকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন ৪ লাখ লিটার ওয়াটার স্প্রে করবে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। শুভ মাহফুজের রিপোর্ট। তীব্র গরমে পড়ছে দেশ, কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। আর চলতি মাসে টানা ২৫ দিনের মতো বইছে তাপপ্রবাহ, ইতিমধ্যে যা ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। তীব্র এই তাপপ্রবাহে অতিষ্ঠ সব শ্রেণী পেশার মানুষ। অসহ্যনীয়, বললাম না, সহ্য করা যাচ্ছে না। আমরা নর্মালি দাঁড়িয়ে থাকলে ঘামাচ্ছি, তারপরে শুধু মানে প্রচুর পানির পিপাসা লাগে। গরম তো অনেক, দেখা গেছে একটা কাজ আমরা ১ ঘন্টায় মানে হাঁপায় যাইতাম না, সেই কাজ আধা ঘন্টা করলেই হাঁপায় যাচ্ছি, করতে মন চাচ্ছে না, ক্লান্তি লাগতেছে, শুয়ে থাকতে মন চাচ্ছে। গরম তো হেভি, গরমের জন্য তো ক্লান্ত হয়ে গেছে শরীর খুবই। কাজ করা যায় না, তো একটা টিপ মারে আধা ঘন্টা ১ ঘন্টা জিরা লাগে, কষ্ট। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়ানো হতে পারে হিট অ্যালার্টের সময়সীমাও। যে চলমান তাপদাহ আছে এটা আরও কন্টিনিউ করবে, তবে যে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এটা ওই রকম আর বৃদ্ধি করবে না। আগামী ২-৩ দিন মোটামুটি একই রকম থাকবে। পরশু দিন থেকে তাপমাত্রা একটু কমবে এবং দেখা যাচ্ছে যে আপনার মে মাসে ফার্স্ট উইকের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে মানুষকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে ওয়াটার স্প্রে করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ কার্যক্রমের উদ্বোধন করে উত্তর সিটি মেয়র জানান, হিট অফিসারের পরামর্শে এই ওয়াটার স্প্রে করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ লাখ লিটার ওয়াটার স্প্রে করার কথাও জানান তিনি। হিট অফিসার আমাদেরকে কতগুলা সাজেশন তারা দিয়েছে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় ৪ লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। অবৈধভাবে জলাধার ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে, সেজন্য সবার কাছে সহযোগিতা চান আতিকুল ইসলাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চলমান তাপদাহের মধ্যেই কাল থেকে খুলবে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো। আগামীকাল থেকে চলমান থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল 11:30 পর্যন্ত ২ শিফটে পরিচালিত হবে। বিদ্যালয়সমূহ প্রথম শিফটে সকাল ৮টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফটে 9:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। শেরে বাংলায় কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। বিদেশি প্রভুদের দাসত্ব করে কি ক্ষমতায় যাওয়া যায়, এই প্রশ্ন রেখে তিনি বলেন, অথচ বিএনপি সেই দুরভিসন্ধি করছে। বিএনপিতে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই প্রশ্নও করেন তিনি। অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি এবং যারা প্রার্থী হয়ে যায় তাদেরকেও দল থেকে বহিষ্কার করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে
বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা চালাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দোষ চাপাচ্ছে তার দলের ওপর। বলেন, সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনোই সম্ভব নয়। আর দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ চায় না দেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা করেন দলটির নেতারা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে উপস্থিত হন নেতাকর্মীরা। সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে ছিল না। সরকার তাদেরকেও অনুগত বিরোধী দল বানানোর চেষ্টা করেছে। নির্বাচনে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই দলটি নির্বাচনে গিয়েছে বলে দাবি তার। নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, আমরা গেলেও হতো না, এখনো হয় নাই। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো সেখানে যেত, সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল। এবং আমরা যদি তারা নাও যেত, শুধু জাতীয় পার্টি সর্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। এখন আর একটা কথা, দুঃখের কথা বলি, বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে। আমি তাদের দোষ দিই না, আমি সহানুভূতিশীল। দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি। কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এ সময় সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। উনি ভোট করলেও করতে পারেন, নামকান বাস্তে না করলেও থাকবেন উনি। এটা হলো একদলীয়, এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই, তাহলে তাদের কোনো আপত্তি নাই। কাদের সাথে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ চায় না দেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক। নির্বাচনে জাতীয় পার্টি কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পেছনে ক্ষমতাসীন দলের হাত ছিল বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশে কোনো দল থাকুক। মানুষ এখনো প্রত্যাশা করে, গোলাম মোহাম্মদের কাছ থেকে আশা করে যে গোলাম মোহাম্মদ কাদের একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের মানুষের কাছে পৌঁছে যাবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে একমাত্র জিএম কাদেরই প্রতিনিধিত্ব করছেন বলে মত চুন্নুর। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। নিপীড়ন নির্যাতনের পরও মানুষের পথ চলাকে আটকাতে পারেনি ক্ষমতাসীনরা। এখন গ্যাস চেম্বারের মধ্যে জনগণকে বন্দী রাখতে চায় সরকার। চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে রাজধানীর শান্তিনগর মোড় এলাকায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠের এলাকায় স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা। এরপরেও দলের কার্যক্রম থেকে সরে যাননি তারা। তিনি বলেন, ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করেছে সরকার। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন। তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন। বিশিষ্টজনেরা বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই, আর রাজনীতি না থাকলে অর্থনীতিও থাকে না। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের
পাঠ উন্মোচন ও আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিশিষ্টজনেরা বলেন, ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী স্বাধীন বাংলাদেশ ও তার আগের রাজনীতির নানা ইতিহাসের এক উজ্জ্বল দলিল। ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আগামী দিনের পাঠকদের অনুপ্রেরণা যোগাবে। এ সময় আলোচকরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সমস্যার পেছনে রয়েছে সামগ্রিক পুঁজিবাদী ব্যবস্থার সংকট। যারা দেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিল, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা তারা নিজেদের মতো রাজনৈতিক লক্ষ্য কৌশল নির্ধারণ করতে পারেনি। ভারতীয় সম্প্রসারণবাদের কথা আগেই চিহ্নিত করা হয়েছিল। দেশে গণতন্ত্র কেন বিকশিত হচ্ছে না সেটা সবাই জানে। দেশ কঠিন সংকটে রয়েছে, সেখান থেকে উত্তরণের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। অন্য কোনো দেশের উদাহরণ থেকে সংকট সমাধানের পথ পাওয়া যাবে না। ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে, রাজনীতিটা অনেকটা ধ্বংসের পথে, এবং সেখানে অর্থনীতিটা কীভাবে থাকতে হবে। যে রাজনীতিতে ছাত্র জীবনে পজিটিভ রাজনীতি, ভালো রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি যদি না করেন, তবে কিন্তু ভবিষ্যতে ভালো মানুষও হবেন না। তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য খুব সীমিত। লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমরা কথা বলতে পারবো, মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো। আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যেটা নানা কারণে সেটা কম্প্রোমাইজড হচ্ছে, আমি যেটাকে বলি একটা নিম সার্বভৌম অবস্থা, সেই নিম সার্বভৌম অবস্থার থেকে কিভাবে মুক্তি পাবো, এই সব কিছু নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বস্তায় চালের নাম ও দাম লেখার সরকারি নির্দেশনা মানছেন না কুষ্টিয়ার ব্যবসায়ীরা। খোরা যুক্তিতে নির্দেশনা না মানার অজুহাত দেখানো ছাড়াও চালের বাজার অস্থির করার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন চালকল মালিকরা। আর পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন সহ চালের বাজার স্থিতিশীলতা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কুষ্টিয়া থেকে হাসান আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগ থাকলেও সুফল পাচ্ছে না ভোক্তারা। তাদের দাবি শুধু নির্দেশনা দিয়ে নয়, বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর উদ্যোগও নিতে হবে। আইনটা আসলে খুবই চমৎকার, কারণ মিনি কার্ট থেকে মিনিকেট, এই যে চাল সন্ত্রাস, এই সন্ত্রাসে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তাকে আড়ালে রেখে সবাই যেন একটা প্রতিযোগিতায় নেমেছে কিভাবে মুনাফা তৈরি করা যায় রাতারাতি। খাদ্য নিরাপত্তার নামে যে আমাদের যে একটা আমাদের অধিকার আছে, সেই অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি পরিপত্রের নির্দেশনা রাতারাতি মানতে নারাজ চালকল মালিক সমিতির নেতারা। নির্দেশনাকে চ্যালেঞ্জ করে বাজার অস্থিতিশীল করার প্রচ্ছন্ন হুমকি তাদের। সচরাচর যে আমরা যে কটা ধানের জাত জানি এবং ভোক্তা যেই ধানের যে জাতে পরিচিতি, আমরা কৃষক যে ধান বিক্রি করে সেই ধানই আমরা জাত লিখতে পারবো। তাছাড়া আদার অন্য জাতগুলো আমাদের হয়তো পেলে আমরা পারবো, কিন্তু না পেলে তার আমরা লিখতে পারবো। আমরা বস্তার গায়ে এটা না লিখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি, সেই টিকিটের উপরে লেমিনেটিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখবো। মিল গেট যদি এইগুলো না করে তাহলে আমাদের তো কিছু করার থাকে না। আমরা মিল থেকে কিনে এনে চাল বিক্রি করি। শুধু আমার দোকানে না, কোনো মার্কেটে দেখেন এখনো এগুলো আসে নাই। পরিপত্রের নির্দেশনার কোনো প্রতিফলন এখনো চালের বাজারে না থাকার কথা স্বীকার করেছেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক। কোন জাতের ধান ব্যবহার করা হয়েছে এগুলো উল্লেখ করে দিতে হবে, এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং সেই অনুযায়ী 1 বৈশাখ থেকে এটা চালু হওয়ার কথা ছিল। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই ভোক্তারা এ ব্যাপারে একটা সুফল দেখতে পাবে। নির্দেশনা না মানলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। এই ভূখণ্ডে ব্যবসা করতে হলে সরকারের আইন কানুন না মেনে ব্যবসা বাণিজ্য করবে। আশা করছি সেই বিষয়ে সেই সব মিলাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় চাল বাজারে অস্থিরতার লাগাম টানা এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন জানিয়েছেন, কর্মস্থলে না থাকায় অনেক চিকিৎসককে শোকজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নতি করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে টঙ্গিপাড়ায় 100 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডাক্তার সংকট একদিনের সমস্যা নয়, এটা বহুদিনের সমস্যা। স্ট্যান্ডার্ড সেটআপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুতই কাজ করা হচ্ছে। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড খালি রাখার নির্দেশনাও দেন ডক্টর সামন্তলাল সেন। এর আগে টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সমাধি সৌধে শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী। জনবল সংকট আমি জানি, এটা আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। আর আপনারা যে গরমের কথা বললেন, আমি অলরেডি আমার মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা উপজেলা সিভিল সার্জনের সবার সাথে একটা নির্দেশ দিয়েছি, হাসপাতালগুলোতে এখন কোনো কোল্ড কেস না ভর্তি করার জন্য। কোল্ড কেস মতে যে রোগীগুলো পরে করার জন্য চিকিৎসা করলে থাকবে, এখন আমরা ইমার্জেন্সির জন্য আমরা বেড খালি রাখবো। ডাক্তার থাকে না, সে বিষয়ে আমি খোঁজ নিব, অবশ্যই আমি তাদের ব্যবস্থা নেব। রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চুয়েটের শিক্ষার্থীদের হাতে বাসে আগুন দেওয়ার প্রতিবাদ, পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। শনিবার দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ করা, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শনিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা বিকালে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বহিষ্কৃত বিএনপির উপজেলা সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর পক্ষে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছেন বিভিন্নভাবে। নির্বাচনী প্রচারণায় এমপির পক্ষে কাজ করায় ওসি মুক্তারুল আলমকে প্রত্যাহারের দাবি সহ নির্বাচনের দিন এমপি পাভেলকে এলাকা ছাড়ার দাবি জানানো হয়। দেশের বাজারে ইনস্ট্যান্ট পাওয়ার সলিউশন আইপিএস আনতে একসাথে যাত্রা শুরু করল লুমিনাস পাওয়ার টেকনোলজি এবং ঢাকা পাওয়ার ট্রেডার্স ডিপিটি। লুমিনাস ও ডিপিটি স্থানীয়ভাবে জাম্বো টিউবুলার ব্যাটারি তৈরির জন্য বাংলাদেশে এই প্রথম অত্যাধুনিক কারখানা চালু করল, যা গ্রাহকদের ইনস্ট্যান্ট পাওয়ার সলিউশনের সম্পূর্ণ সমাধান নিশ্চিত করবে। প্রতি বছর ৫ লাখেরও বেশি ব্যাটারির বিশাল বাজারের চাহিদা মেটাবার পাশাপাশি এই পার্টনারশিপের মূল লক্ষ্য হল গ্রিন টেকনোলজির মাধ্যমে সরকারের সাস্টেনেবল লক্ষ্যগুলোকে সমর্থন করা, গ্রাহকদের জন্য আরও বেশি কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং সমসাময়িক পণ্যের তুলনায় সুবিধাজনক খরচে এই সার্ভিস দেয়া। বর্ণাঢ্য আয়োজনে ব্যাংকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিডব্লিউএবি এর ৮ম বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা ২০২৪ হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার সৈকত পাড়ে অভিজাত একটি হোটেলে আয়োজিত এই সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বিডব্লিউএবি এর প্রেসিডেন্ট ও এমটিবির সাবেক এমডি ও সিইও কাজী মোহাম্মদ শফিকুর রহমান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিডব্লিউএবি এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ এমদাদ হোসেন। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম ও রাজশাহী এবং লক্ষ্মীপুর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ হোসাইন জিহান। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সর্বোচ্চ সম্মাননা আইএবি গোল্ড মেডেল 2023, আইএবি অ্যাওয়ার্ডস 2023 এবং আইএবি ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডস 2023-এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেয়া হলো আজ। সেখানে 10টি ক্যাটাগরিতে তেজগাঁও পিএমজি গ্যালারি, বান্দরবানের সাইরু হিল রিসোর্ট, মাল্টি স্টোরে গার্মেন্টস ফ্যাক্টরিতে তাপমাত্রা কমানোর গবেষণায় আর্কিটেক্ট মোহাম্মদ মোহতাজ হোসেন, প্রকাশনায় বাংলাদেশের 50 বছরের স্থাপত্য আর্কিটেক্ট নাসরিন হোসেন ও মাহমুদুল আনোয়ার রিয়াদ, সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ির স্মৃতি সংরক্ষণে আর্কিটেক্ট আবু সাইদ এম আহমেদ, আর্কিটেক্ট মোহাম্মদ সারোয়ার হোসেন, আর্কিটেক্ট মোহাম্মদ খালেদ শামস খান ও মোহাম্মদ মাসরুর মামুন হোসেন এবং ঢাকা মোহাম্মদপুরের
মীর মঞ্জিলের স্মৃতি সংরক্ষণে আর্কিটেক্ট নাইম আহমেদ কিবরিয়া, আর্কিটেক্ট আসিয়া করিম, আর্কিটেক্ট মোহাম্মদ মাহমুদুল হাসান ও আর্কিটেক্ট মোহাম্মদ বাপ্পারাজ চৌধুরীকে পুরস্কৃত করা হয়। আইএবির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর খন্দকার সাবির আহমেদ এবং এই আয়োজনের এক্সক্লুসিভ পার্টনার এশিয়ান পেইন্টসের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি পুরস্কার বিতরণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা ও আশামোড়ে স্কাইভিউ টাওয়ার এলাকায় তাপদাহে অতিষ্ঠ মানুষকে স্বস্তি দিতে গরিব ও শ্রমজীবীদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের তৃতীয় দিনে আজ ৫,০০০ তৃষ্ণার্ত মানুষের মাঝে খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তীব্র তাপদাহে পড়ছে দেশ, গরম আরো বাড়বে, কাল খুলবে স্কুল কলেজ, বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। জনগণকে স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটিতে ওয়াটার স্প্রে শুরু। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলেছেন জিএম কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভির। দেশের রাজনীতি নেই, বিকশিত হচ্ছে না গণতন্ত্র, অভিমত বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।